চলছে আওয়ামী লীগের গোপন বৈঠক, সেইখানে কি কি ষড়যন্ত্র হয়েছে সবকিছু ফাঁস হয়। উপস্থিত ছিল দলের সকল নেতাকর্মী। ডক্টর ইউনূসকে কিছু করার ষড়যন্ত্র করছে। সুৎখোর মহাজন ইউনূস, যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনার মা শেখ হাসিনা, আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি একেবারে হতোদ্যম হয়ে পড়েছেন? তার বর্তমান সময়ে যে কথাগুলো তিনি বলেন, মাসিক কোনো আন্দোলন করলে হবে না। এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি গোপনে শেখ হাসিনাও সেই বৈঠকে উপস্থিত ছিল। আমরা কিন্তু স্পষ্টভাবে এই যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। মানে যখন গণমাধ্যমে এই নিউজগুলো দেখি তখন তো একটু প্রশ্ন কাজই করে যায় যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের আসলে মনোভাবটা কি। ফাঁস হয়ে যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক। তারা সেই বৈঠকের মধ্যে কি কি ষড়যন্ত্র করছে, দর্শক শ্রোতা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূসকে তারা কি করতে চাচ্ছে সবকিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাদের গোপন বৈঠকের মধ্যে কে কে উপস্থিত ছিল এবং কোন কোন নেতাকর্মীরা মিলে এই ষড়যন্ত্রটি করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দেন এবং এইগুলা দেখবেন তারা কি কি করতেছে তাদের বৈঠকের মধ্যে, এবং এইগুলা দেখে কিন্তু অনেকেই অবাক হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা আপনিও অবাক হতে বাধ্য হবেন সম্পূর্ণ কথাগুলো শুনলে তাদের। এই যে দেখেন, প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের একমাত্র নেতা হচ্ছেন, একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা, প্রত্যেকে একজন করে নেতা। তাই আমরা সকলে প্রত্যেকে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব। আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই, সুৎখোর মহাজন ইউনূস, স্বৈর শাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনার সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিবে। এবং উপদেষ্টা পরিষদের যারা আছে, সমন্বয় কেন্দ্রে যারা আছে, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো। যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপিটুনিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন। আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন, তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দেয়ার ইজ নো ওয়ে ব্রাদার, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি এদেশের দখলদার, আপনি দেশের শান্তি বিনষ্টকারী, আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে, এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি। This is a long way to go. You need a lot of experience, brother. So আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন, প্রথম আপনার এটা বিচার হবে। কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ, স্নিগ্ধ, এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন। না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যেই পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোন ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে বসার জন্য, আপনি সামাজিক ব্যবসা করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য, আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মওকুফ করার জন্য আপনি ক্ষমতার মসনদে আহরণ করেছেন। এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশবাদীকে, যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিট বলেন হবে। এর আগে মুরব্বী নো ওয়ে, নো ওয়ে, ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস, মৃতরা ফিরে আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি একেবারে হতোদ্যম হয়ে পড়েছেন? তার বর্তমান সময়ে যে কথাগুলো তিনি বলেন, গণমাধ্যমে যে ইন্টারভিউগুলো দেন, সেই ইন্টারভিউ দেখলে বা তার ভয়েস শুনলে মনে হচ্ছে তার অবস্থা এখন হয়েছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অনেকটা এমন। যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি তার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং সেই সরকার গঠনের পরে তিনি যে কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটা ভয়েস অব আমেরিকা হোক বা অন্যান্য ইন্টারন্যাশনাল ইন্টারভিউগুলো, অর্গানাইজেশন ইন্টারভিউগুলো হোক, কিংবা বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে যে ইন্টারভিউগুলো দিয়েছেন,
সেখানেও তার কথা শুনে যে পরিমাণ কনফিডেন্ট তাকে মনে হয়েছে, তাকে এবং তার সরকারকে 100 দিন পার হওয়ার পরে ভাষণ থেকে শুরু করে পরবর্তী সময়ে যত দিন যাচ্ছে তার ইন্টারভিউগুলো যেন কেন দুর্বল হয়ে যাচ্ছে এবং তাকে আর আগের মতো সেরকম কনফিডেন্ট মনে হচ্ছে না। সবশেষ বণিক বার্তায় একটি ইন্টারভিউ তিনি দিয়েছেন, যেটি বণিক বার্তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেখানে তার ইন্টারভিউ শুনলে আপনারা সেটি অবশ্যই বুঝতে পারবেন। তিনি সাংবাদিকের প্রশ্নে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে নির্বাচন দিলে আমরা এখন নির্বাচন দিব, আমরা চলে যাব। একেবারেই এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন তিনি অপেক্ষা করছেন এখন খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিয়ে তিনি তার এই দায়িত্ব রাজনৈতিক দলের জনপ্রতিনিধির হাতে সমর্পণ করে তিনি চলে যেতে চান। কিন্তু কিছুদিন আগেও সরকারের মনোভাব, সরকারের ভাবনা নির্বাচন নিয়ে খুব একটা নির্দিষ্ট করে কোনো কিছু তারা বলছিল না। তারা সংস্কার করবে, ব্যাপক সংস্কার করে তারপর তারা নির্বাচনের দিকে যাবে। সংস্কার প্রক্রিয়া যদি শেষ না হয় তাহলে আবারও সেই ফ্যাসিবাদ কায়েম হতে পারে, এমন কথাগুলো তারা বলতেন এবং বলছিলেন। কিন্তু বর্তমান সময়ের বা প্রেক্ষাপটের যে ইন্টারভিউগুলো দেখছি, সেই ইন্টারভিউগুলোতে তার মধ্যে সেই আগের সেই কনফিডেন্স এখন আর খুঁজে পায় না। মনে হচ্ছে তিনি দিশা হারিয়ে ফেলেছেন। অনেক কাজ করতে চেয়েছিলেন কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছে না। এখন এখান থেকে বের হওয়ার একটা মাত্র রাস্তা এবং উপায়, সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই সংসদ নির্বাচন অনুষ্ঠান করে তিনি তাড়াতাড়ি তার নিজের জায়গায় নিজের কাজে তিনি চলে যেতে চান। এবং তাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে, যেটা আমি দেখলাম যে আজারবাইজানের বাকু সম্মেলনে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা বা আপনার এই ধরনের কোনো ইচ্ছা আছে কিনা। সেখানে তিনি বলেছেন, না, আমি তো রাজনীতিবিদ নই, আমাকে ছাত্ররা এখানে বসিয়েছে, আমি কাজটা শেষ করে দিয়ে আমি চলে যাব। এবং তিনি বণিক বার্তার যে ইন্টারভিউ, সেখানে তিনি বারংবার তিনি একটা বিষয় জোর দিয়ে বলছেন, যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের মধ্যে অনেকেই যে বেতন সরকার থেকে তাদেরকে দেয়া হচ্ছে, সেই টাকায় তাদের সন্তানের স্কুলের খরচ পোষানো যাচ্ছে না। তারা চাইছেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারা এখান থেকে চলে যেতে। তার মানে উপদেষ্টা পরিষদে তিনি আবার সব উপদেষ্টার কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন বেশ কয়েকজন সদস্য রয়েছেন উপদেষ্টা পরিষদ। সেগুলোতে এখন দিচ্ছে মানুষ রাজনৈতিক ভাবে, এটা আওয়ামী লীগ সরকারের সময় দেয়, বিএনপি সরকারের সময় দেয়। কারে কালের কাটা কার নামে দিছে? আমাকে কার নামে? হাসু বুবুর নামে। আমাকে মানে মাঠার কেস দিয়ে লাইছিল, পরে কফতে দিয়ে ইয়া বাইয়া উঠছে। ঘটনাটা বোঝার নাই, ব্যাখ্যাটা দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে ভুয়া এবং মিথ্যা মামলার ব্যাপারে সরকার কিন্তু খুবই স্ট্রং ভূমিকা নেবে। কোনো মানুষকে ফাঁসানোর জন্য পলিটিক্যালি আপনি যদি মিথ্যা মামলা করেন, সেক্ষেত্রে আপনার পরিণতি আইন দ্বারা মোকাবেলা করা হবে। আর এই প্রথম এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেছিল কুলসুম। তো হুইজ কুলসুম? সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যখন সময়টা ছিল, সেখানে নিজের স্বামী আল আমিন মিয়া, বয়স 22, তিনি মারা গিয়েছেন দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কুলসুম বেগম। তার বয়স হচ্ছে 21, স্বামীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আর এই ঘটনায় প্যাচ লাগছে যখন মামলার কার্যক্রম চলমান ছিল, আদালতে এটা সাক্ষী প্রমাণ চলছে, হঠাৎ করে আদালতের এজলাসে এসে হাজির তার জিন্দা স্বামী আলামিন। লাগলো নি প্যাচ? তাহলে কে মারা গেল? স্বামীকে মৃত দেখিয়ে যে মামলা দায়ের করা হলো শেখ হাসিনা সহ আরো অনেকের নামে ভুয়া মামলাগুলা, তো এটা কেন করলো কুলসুম? কুলসুমের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি, বা তাকে কি কেউ মামলা করাইছে? জি, ঘটনার প্রেক্ষাপটটা অন্য জায়গায়। তার দাবি তিনি ফেসে গেছেন কয়েকজন মামলাবাজ সিন্ডিকেটের কাছে। এই মুহূর্তে মামলা একটা বাণিজ্যের নাম। বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু বারবার বলছে যে ভুয়া মামলা দিয়া আপে তাপে এই মামলা থেকে নাম কাটানোর জন্য কারোর কাছ থেকে 20 লাখ, 20,000, 50 লাখ, 50 কোটি, যার থেকে যেমন পারতেছে একটা চক্র রাজনৈতিকভাবে নানানভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। ঠিক সেই চক্রটা রাতেই পড়ে গেছে আপনার আমাদের এই কুলসুমের দাবি 4 বছরের সন্তানকে নিয়ে আলামিনের সঙ্গে শ্বশুরবাড়ি সিলেটে থাকতেন তিনি। গত 28শে আগস্ট দাম্পত্য কলহের জের ধরে সিলেট থেকে সাভারে চলে আসেন। আসার পথে শফিকুর রহমান নামক একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় গাড়িতে, এবং তিনি চাকরির জন্য সাভারে এসেছেন বলে জানান। এই সুযোগে শফিক কুলসুমকে চাকরির প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির কাছে নিয়ে যায়, যার নাম হচ্ছে রুহুল আমিন।
রুহুল আমিন এবং শফিকুর চাকরির জন্য জন্ম নিবন্ধন চেয়ে সাভারের সেনা শপিং কমপ্লেক্সে দেখা করেন। এ সময় তারা জন্ম নিবন্ধন দিয়ে আমার স্বামীকে মৃত দেখিয়ে মামলা প্রস্তুত করেছেন বলে জানান। আমি রাজি না হলে আমাকে ভয় ভীতি দেখান এবং উকিলের সামনে নিয়ে কাগজে স্বাক্ষর করেন। এয়ারপোর্ট থেকে আমাকে ব্ল্যাকমেইল করে মামলা করতে বাধ্য করেছে এবং আমাকে কক্সবাজারে বাসা ভাড়া করে দিয়ে থাকতে বলেন। আমার বোনকেও রুহুল আমিন নানাভাবে ভয় দেখিয়েছেন। তারা বলতেন যে অজ্ঞাত ছেলেটা মারা গেছে, তিনি যেন বিচার পান, সেজন্যই নাকি তারা এই মামলাটা দায়ের করেছেন। পরে বুঝতে পারি তারা একটি চক্র এবং মামলা বাণিজ্যের সাথে জড়িত। তো অভিযুক্ত রুহুল আমিনের বক্তব্য, কুলসুমই আমার কাছে মামলা করার জন্য সহযোগিতা চেয়েছে। টাকার বিনিময়ে আসামির নাম বাদ দেওয়ার বিষয়ে তিনি জানান। মনোয়ার মাস্টার, বাশার, ইলিয়াস শাহী, সারওয়ার, মানে এখানে একটা বিশাল সিন্ডিকেট, কিছু করতে অনেকটা সাপই বের হয়ে আসছে। ওসি সাহেব বলছেন, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্র জনতা হত্যা মামলা দায়েরের ঘটনায় শফিক, রুহুল আমিন এবং কুলসুম তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এটা মিথ্যা মামলা ছিল স্বীকার করেছে। আর আপনার এখানে আমরা যদি দেখি, বেশ কিছু বেওয়ারিশ লাশ ছিল 5ই আগস্টের ঘটনার পর। সেখান থেকে একটা মরদেহ আলামিনের বডি দাবি করে এখানে মিথ্যা মামলা দায়ের করেছিল এই কুলসুম বেগম। শেখ হাসিনাকে ফাঁসাইতে গিয়া নিজেই ফাঁসা গেছে। এখন সারা বাংলাদেশে এরকম শত শত অবৈধ ভুয়া মিথ্যা মামলা কিন্তু ঘটছে। গণহারে বাদী আসামি চিনে না, আসামি মামলার বাদীরে চিনে না, কিন্তু মামলা হচ্ছে। পলিটিক্যাল কারণও যেমন আছে, এই মামলা বাণিজ্য সিন্ডিকেটও আছে। এগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ সচেতন হওয়া জরুরি। যদি আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের বিষয় আছে, মামলা হইলে গ্রেপ্তার না, পরিপূর্ণ ইনভেস্টিগেশন হওয়ার পরে। কারণ এখন যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনার মা শেখ হাসিনা, আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ফের ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরব। এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষের। ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব, তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সখ্যতা রয়েছে। কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন, যে আপনার মা, যিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে। তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, কেন এত ছাত্রর মৃত্যু হয়েছে, তাই শি শুড ফেস দ্য ট্রায়াল। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত, এটা বলা হচ্ছে বারবার। এবং ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে। এরকম প্রচার তো সবসময় চলে। দেখেন, যখন গতবার আমাদের কু হয়, আমার মাকে গ্রেফতার করে ওনার ট্রায়াল কিন্তু করা হয়। এমন না যে এটা হয়নি, এটা কিন্তু অলরেডি হয়েছে। তবে ওনার বিচার করে দেখা গেছে ট্রায়ালে কিছুই নাই, ওনার বিরুদ্ধে সব খালাস। ওনার জীবনহানির শঙ্কা আপনি করেন? কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে এর আগে। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়। তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন, আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ দেখছেন, বার্তাটা কি দেবেন তাদেরকে? কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবেন, সময়তে আপনারা দেখবেন কি হবে। তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে, তাদেরকে তো বাঁচাবার কেউ নেই, তাদের প্রাণহানি হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই, আপনি আছেন আমেরিকাতে, আপনার মা রয়েছেন ভারতবর্ষে। না, আপনি যদি এখন দেখেন, আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন? হ্যাঁ, সংগঠিত হচ্ছে।
শেখ হাসিনা এরপর কোথায় যাবেন, তার অভিমুখটা কোথায়? আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলাম দিতে রাজি নয়, আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে এমন একটা খবর পাওয়া যাচ্ছে। আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন, উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন, উনি যাবেন কোথায়? এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন, না রাজনীতি থেকে সরে যাবেন? এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী, তিনি দুঃখ পেয়েছেন, তিনি অভিমানে বাংলাদেশ ছেড়েছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম। তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। বেশ, ভারতীয় যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বেশ, ভারত সরকারের সাথে, ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে? আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডিরেক্টলি আপনি বা আপনার মায়ের কথা হয়েছে? আমি কারোর সাথে কথা বলি নাই, কি আলোচনা হয়েছে আমি জানি না। বাট আপনি কি খোঁজ নিয়েছেন, খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা? কারণ তিনি তো একটা এয়ার বেসে এই মুহূর্তে শরণাপন্ন হয়েছেন। রাইট, না শুনেছি কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না। তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা, আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন, এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। যে দেশ ইলেকশন হয়, আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার। বেশ, আপনার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের তৈরির মুহূর্তে ভারত পাশে ছিল। আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে শরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সেই সাহায্য করছে, কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন, সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময়ে যখন ক্রাইসিসটা চলছিল, নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল? না, তখন মানে এই সিচুয়েশন, আমার মার উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত, তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। ওনার সিকিউরিটি নিয়েই শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত। আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি। আপনি কি আশঙ্কিত? এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি। আপনি কি ওনার সুরক্ষা নিয়ে, আপনার মায়ের সুরক্ষা নিয়ে আশঙ্কিত? না, বর্তমানে না, ভারতে তিনি অবশ্যই। ভারতে নয়, বাট আমি বলছি আগামী দিনে, ভবিষ্যতে এটা আমাদের নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন, যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশি নাগরিক, তাদের কি হবে? কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে, পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে, সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক, এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন। এটার একটা মাত্র সলিউশন, এটা ইতিহাসে দেখা আছে, একটা মাত্র সলিউশন এখন, যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক, আওয়ামী লীগ যাতে একটা লেভেল প্লেইং। কি কারণে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, তার নিজের কথাবার্তাতেই একটা সঙ্গে আর একটা মিলছে না। যদি বলি আওয়ামী লীগের ক্ষেত্রে,
যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত, অথবা তারা নিজেরাই যে সিদ্ধান্ত নিক না কেন সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না। 3 দিন আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি যে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়, তার সঙ্গে মিলছে না আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন। 3 দিন আগে তিনি হিন্দুতে কি বললেন? তিনি বললেন যে এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে। ঘোষণা থেকে আসছে আমরা জানি না। তারপর তিনি মন্তব্য করেছেন যে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন বিএনপি বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, সেটি বিএনপির কাছে চাপিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আবার 3 দিন পরে এসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে, আর যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে জবাবদিহিতার আওতায় আনতে গেলে অবশ্যই তো আমাদের বিনয় প্রকাশ করতে হবে নাকি? সেই বিনয়ের জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই, কেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করা হচ্ছে? কার ভয়ে, কার চাপে? অথবা তিনি কি পদ হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে স্থির থাকতে পারছেন না? কাকে সন্তুষ্ট করবেন, কাকে অসন্তুষ্ট করবেন? বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কথাকে ভায়োলেট করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের রেফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আবার যখন এই মন্তব্যের পরে যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঙ্কার ছাড়লেন, হুঁশিয়ারি দিলেন যে যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে, এবং নিঃসন্দেহে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অথবা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে রয়েছেন উপদেষ্টা পদে, তাদের পক্ষ থেকে তুমুল আপত্তি উঠেছে। কেন তিনি এই কথা বললেন? তিনি ভুল পাল্টে ফেললেন। তিনি বললেন না, আগে বিচার করা হবে। তার মানে কি, বিচার না করা পর্যন্ত আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধ থাকবে? বিষয়টি তো তাই। আচ্ছা, আমরা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করি, আইনগত জায়গা থেকে, আওয়ামী লীগ তো গুটি কয়েক 100, 200, 2000, 5000 নেতাকর্মীর দল নয়, লাখো কোটি মানুষের দল। তো বিচারের আগেই কেন শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলকে? বিচার কবে হবে তার নিশ্চয়তা আছে? আর বিচারের আগে যদি আমি বিচার করে ফেলি, সেটি কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য? যারা অপরাধী প্রমাণ হবেন না তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তিনি রাজনৈতিক দলের কথাও বললেন না, যে রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তো কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নৌকা প্রতীক। যখন গণমাধ্যমে এই নিউজগুলো দেখি তখন তো একটু প্রশ্ন কাজই করে যায় যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের আসলে মনোভাবটা কি? যেমন আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছি, আসিফ নজরুল স্যারের বক্তব্য শুনছি, আবার বিভিন্ন জায়গা থেকে বক্তব্য শুনছি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে, ভারত থেকে ফেরত চাইবে, দেশেরই বিচার করা হবে, তারপর নানান ধরনের প্রসেসিং প্রক্রিয়া আছে। কিন্তু এই কাজটা আসলে কাদের দায়িত্ব? আমরা কয়েকদিন আগে শুনলাম যে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের দৃষ্টি আকর্ষণ করে একটা চিঠি জারি করা হয়েছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এখন শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কি ইন্টারপোল পুলিশ দিয়ে ধইরা বাংলাদেশে পাঠাবে, নাকি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে? প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে, এটাই প্রক্রিয়া। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে সরকার এখন পর্যন্ত কি করছে? আমি খুব আশ্চর্য হয়েছি যে আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন, ওনার নাম হচ্ছে আপনার তৌফিক হাসান। আজকে দৈনিক সমকাল তারা একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে মানে হচ্ছে কি? আছে দেখি ওনার বক্তব্যটা কি, তাই না? ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়নি। তো তাহলে এই যে আমরা শুনতেছি ফিরাই নিয়ে আসবে, তাহলে প্রসেসিংটাকে শুরু হয় নাই? শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হলে কাজ করবে মন্ত্রণালয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে এখনো সরকার কি তাকে দেশে আনার পক্ষে না, বা মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? আজকে আপনার গতকালকে বিকেলে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র তৌফিক হাসান তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে আপনার
সরকার সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি। যেহেতু এটি পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যোগাযোগই শ্রেয়। আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি, পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নিব। আর এখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থাটা কি? তিনি বলতেন যথাযথ ব্যবস্থাটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো, বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা আসবে। আর সামনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও এই বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। তখন পরিষ্কার হবে যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে, মানে শেখ হাসিনা কি ভারত থেকে আনবে নাকি আনবে না সরকার। তো শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা? তিনি বলছেন পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি সেটুকুই জানি, কারণ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ কোনো কিছু জানায়নি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে জানতে চায়নি, কারণ জানতে চাওয়ার কোনো নির্দেশনাও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। তাহলে মানে আমরা যা যা শুনছি বা একটু তো এলোমেলো হজম। আপনারা তো দেখলেন এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি কি ষড়যন্ত্র করতেছে এবং কি কি পরিকল্পনা করতেছে, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যে এইসব করতেছে, তারা কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে, এবং তারা কি সফল হতে পারবে কি পারবে না, এইটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।